আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম পদ্মাপাড়ের দুর্গম এক চর ভাগ্যকুল চরে। তবে যতটা ঘুরেছি তা ছিল খুবই সামান্য ও লোকালয়ের মধ্যে। মূলত উদ্দেশ্য ছিল রাসেলস ভাইপার সম্বন্ধে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। ভাগ্যকুল চরে রাসেলস ভাইপার সাপ অনেকই আছে, মাছ ধরার জালেও আটকা পড়ে রাসেলস ভাইপার। তার প্রমাণ আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি। তবে তথ্য সংগ্রহের এক পর্যায়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি যে এই চরে নাকি বিশাল আকৃতির একটা রাসেলস ভাইপার আছে, যার ওজন হতে পারে প্রায় 15 কেজি ও গর্জন করলে মাটি শুদ্ধ কেঁপে ওঠে। শুনে বিশ্বাস হচ্ছিল না, তাই আমি নেমে পড়েছি নতুন এক অভিযানে। নিজ জীবনের ঝুঁকি নিয়ে আমি যাব ভাগ্যকুল চরের দুর্গম স্থানে। স্থানীয়রা দাবি করছেন এই স্থানটি নাকি বিভিন্ন সাপের অভয় আশ্রম। চারদিকে শন আর নল খাগড়ার ঝোপ, যা কখনো কখনো হাঁটু পেরিয়ে কোমর অবধি বেড়ে গেছে। এ স্থানে এসে বুঝতে পারলাম কেন স্থানীয়রা এ স্থানকে রাসেলস ভাইপারের আস্তানা বলে। আমি স্থানীয়দের কথার সত্যতা অনুভব করতে লাগলাম। আসলে জায়গাটা অনেক দুর্গম, ঝোপঝাড় জঙ্গল, জনমানবহীন, যা সত্যি সাপের জন্য আদর্শ জায়গা হতে পারে। তাই আমাকে পা ফেলতে হচ্ছে খুবই সতর্কভাবে, বুঝে শুনে, বেছে বেছে। যেসব জায়গায় ঝোপঝাড় কম সেসব জায়গা দিয়ে পা ফেলছি। মনের ভিতর আতঙ্ক বিরাজ করছে, কখন না জানি অতর্কিতে বরণ কামড় বসিয়ে দেয় কিলিং মেশিন রাসেলস ভাইপার। প্রায় 15 মিনিট সচরে হাঁটার পর আমি খুঁজে পেলাম চরের মাঝখানে পাশাপাশি দুইটি বাড়ি। ঢুকে পড়লাম বাড়ির মালিকদের সাথে কথা বলার জন্য। জানতে চাইলাম রাসেলস ভাইপার সহ তাদের জীবনের নানা ঘটনা। সাপ দেখতেছি বিশাল বড় একটা সাপ মোড়া ভিড় পায়ে হয়ে রয়েছে। দেখেন আমার পোলার সামনে পড়ছিল একটা ওই চরে। আচ্ছা, পোলা হা ধরছে ওই তো আটটা আটটা সামনে একটা খারাইছে ইয়া। হে তাড়াতাড়ি পোলা ফালদা পড়ে গেছে সদরিয়া। ওই যে ওনার স্বামী আর আমার পোলায় আচ্ছা সরে গেছে মতো নরও না চরও না, আস্তে করে খালি আটতেই আছে, ভিড় পায়ে বসে। ওই যে ওরকম খড়ি পালা না পাটখড়ি নিয়ে থুয়ে দিছে না উড়ানে মাঝখানে বড় উড়ান তো মনে করেন আসে ওই খড়ি মোড়া ধরে বানতাছে। বান্ধে যে বাইকেগুল চরে ব্যস্ত আনবো এই বাইকেগুল। আচ্ছা হ্যাঁ, সে বানতে বান্ধা শেষ আড়ি বানতাছে। চার মোড়া খড়িয়া আছে বর্তমানে। আর আমি নামাজ পড়ি আর এমনি টাইমে তোমার আঙ্কেলে ডাক দিছে। আচ্ছা এই শুনছ তুমি আমাকে কি কয় একটা নারী লে আমি নারী দেখি আরবা এই থাক নারী আনো হেরাতে এরম সেন আসলো, গাছ কাটছে এরম সেন আসলো। সেনটা দিয়ে এক কবি একটা 3 টুকরা এরম মোড়া। ওখানে যে তিল পালা তো ধরমু, তিলের পালা যদি বিশ্বাস করতে বইয়া থাকুন যা ওখানে ওটা পিল পিলে যাবে ওটা নারী নুডি নিয়ে ওটা বেরিয়ে না কাম না রাখানো উচিত। ওটা আগে মার মেহের পর কাম। জি জি, এটাই আগে যখন নাকি আপনারা তিলের পাল্লা এবার ঢুকবেন, আগে দূর থেকে লাঠি দিয়ে এটা সরাইবেন। আপনি যখন দূরে থাকবেন, সাপটা যখন আপনাকে দেখবো, যখন এর রাগান্বিত হইব এরকম শব্দ করব। এই শব্দটা শুনলে বুঝতে পারবেন যে রাসেলস ভাইপার এখানে আছে। আরেকটা জিনিস সাবধান করে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে রাসেলস ভাইপার যদি বাই চান্স আপনাকে কাটে কামড়ায়, তাহলে সময় নষ্ট করবেন না। অবশ্যই 90 মিনিটের ভিতরে যে কোনো হসপিটালে নিয়ে যাবেন। যে কোনো বলতে আপনার উপজেলা হসপিটালটা আছে না, ওইখানে নিয়ে যাবেন। ওইখানে একটা অ্যান্টিভেনাম আছে, ইনজেকশন আছে আর কি, ওইটা দিলে। এই হসপিটালে কোন জায়গায়? এটা হচ্ছে আপনাদের শ্রীনগরের এইদিকেই পাবেন, ভাগ্যকুলের ওইদিকে পাবেন। শ্রীনগর ভাগ্যকুলে আছে। মনে করেন অন্যান্য সাপ যেগুলো আছে, কুকড়া টুকরা সাপ যেগুলো আছে, ওই সাপগুলো কিন্তু আপনার কামড়ালে এখানে কামড় দিল, আপনি এখানে রশি দিয়া বানলেন, বিষটা উপরে উঠলো না, ঠিক আছে মানলাম। কিন্তু রাসেলস ভাইপার যখন আপনাকে কামড়াবে, এখানে যখন কামড় দেবে, এখানে যদি বাঁধেন না আপনি যদি বাঁচেন, আপনার হাতটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। কারণ এই সাপটা কি করে আপনার মাংসের মধ্যে, মাংসপেশির মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু মাংসপেশি পছন্দ ধরায় এক কথায়। না না, আমাদের সবচেয়ে বড় আমরা যে ভুলটা করে আসছি এতদিন, এটা আপনাদেরকে বলি। আমরা বিগত দিনে কি করছি, আমরা বাড়িতে কবুতর পালি, আমিও বাড়িতে কবুতর পালি, ঠিক আছে, কবুতর পালি, মুরগি পালি, হাঁস পালি। আমরা যখন নাকি দেখি যে আমাদের বাড়ির ভিতরে একটা গুইসাপ ঢুকছে, আমরা কিন্তু এটা মাইরা ফেলি। আমরা যখন দেখি যে আমাদের বাড়িতে একটা শিয়াল ঢুকছে, আমার মুরগি বাঁচানোর জন্য শিয়ালটাকে আমরা কিন্তু মাইরা ফেলি। আমরা যখন দেখি একটা বেজি ঢুকছে, ওরা কিন্তু তাড়াই দিই। এই কাজগুলো করতে করতে আমরা এরকম একটা পরিবেশ সৃষ্টি করছি যে সাপ খাওয়ার মতো প্রাণী এখন আমাদের দেশে নাই। বুঝতে পারছেন? সাপের শত্রু কি? গুইসাপ, তাই না? হ্যাঁ হ্যাঁ, বেজি যত পারেন প্রয়োজনে এখন থেকে বেজি পাইলে ওরে ভাত দিবেন যে বাবা তুই খা। শিয়াল দেখলে কিছু করবেন না।
গত 3 বছর আগে যখন নাকি ভারতে একটা বন্যা হয়েছিল না, শুনছিলেন না টিভিতে, হ্যাঁ। পাহাড় ধস হয়েছিল না, তখন এই পাহাড় ধস হইয়া পানির মধ্যে এই সাপটা ভাইসা আসছে এখানে। আর এই সাপের মধ্যে আরো একটা, চায়নারা পাথর আনছে না, ওই যে হ্যাঁ। পরিচিত বানছে জি পাথরের জাহাজে, হ্যাঁ, পাথরের সাথেও আসে। এই সাপ কিন্তু ডিম পারে না। এই সাপ একসাথে 50 থেকে 80টা বাচ্চা, একবারে মানুষের যেমন বাচ্চা প্রসব করে না, এইভাবে বাচ্চা প্রসব করে হয়। 80টা বাচ্চা উঠাইলে 80টা বাচ্চা বড় হইলে কম নেই। এইটাই, এই জন্যই বলছি বেশি বেশি করে বেজি, তারপরে ঘুইসাপ, শিয়াল, এইসব প্রাণী বেশি বেশি করে বাড়ির সাইডে বাড়ি শিয়ালে হাত কেন মারে। ঢুকে। হ্যাঁ, সাপ খায়। হিয়াল আসাম গেন্দা। হ্যাঁ, একটা কথা বলি, যেহেতু আপনারা এই এলাকা, এই বাড়ির মধ্যে একা একা থাকেন, হ্যাঁ। আপনি কবুতর পালেন, মুরগি পালেন, কবুতরের খোপের ভিতরে হাত দেওয়ার সময় অবশ্যই আগে চেক করে নেবেন লাইট দিয়া। আর এই যে মুরগির যে খোয়ারটা দেখতে পেলাম, এই যে একটা মুরগির খোয়ার আছে, ওইটার ভিতরে যদি হাত দেন, ডিম যদি বের করতে চান, আগে কিন্তু লাইট দিয়ে চেক করে নিন, কারণ আপনি কিন্তু খুব বড় একটা রিস্কের মধ্যে আছেন। ওদিকে যে বয়ে থাকে। জি জি, বসে থাকতেই পারে। এদের মুখে শুনে আরও নিশ্চিত হয়ে গেলাম এখানে সত্যি আছে সেই বিশালাকার বিভীষিকা রাসেলস ভাইপারটি। তবে অবশ্যই আমাকে নিজের চোখে দেখতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন কতটা ঘাস পেরিয়ে তারপরে আমাদেরকে যেতে হচ্ছে। আমাকে অবশ্যই অনেকটা সতর্ক থাকতে হচ্ছে এখন। আমরা ওই চরের দিকে যতটাই এগুচ্ছি ততটাই লোকমুখে শুনছি যে এখানে রাসেলস ভাইপার আক্রমণ নাকি আরও বাড়ছে। আজকে সকালেও নাকি 2টা রাসেলস ভাইপার এখানে মারা হয়েছে। তাই অবশ্যই আমাকে একটু সাবধানে থাকতে হবে, সাবধানে যেতে হবে। চলুন আমার সাথে যাওয়া যাক। নিজেকে আরও সতর্কতার সাথে আবারও বেরিয়ে পড়লাম বিভীষিকার খোঁজে। আসলে রাসেলস ভাইপার এরকম একটা আতঙ্ক সৃষ্টি করে রেখেছে যে আমরা খুবই শঙ্কিতভাবে তারপর পা ফেলছি, অনেকটাই ভয়ে ভয়ে, অনেক হিসেব নিকেশ করে তারপর আমাদেরকে পা ফেলতে হচ্ছে। কারণ কোন জায়গায় রাসেলস ভাইপার বসে আছে আমরা কিন্তু আসলে জানি না। যে দেখুন, এগুলো হচ্ছে রাসেলস ভাইপারের অভয় আশ্রম। এগুলোর ভিতরে মূলত রাসেলস ভাইপার বাসা বাঁধে, বাচ্চা তোলে। চোখ কান খোলা রেখে চলছি, যদিও কিলিং মেশিন রাসেলস ভাইপারের ক্ষিপ্র গতির সাথে আমার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুই না, কারণ সে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময় তার কার্য সম্পাদন করতে পারে। আপনার বাড়িটা পড়ছে কোন জায়গায়? আমার বাড়ি পড়ছে ভাগ্যকুল। দেখার পরে আবার আমরা কাজে হাত দিই, কিছুক্ষণ কাজ করার পর আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখি, তারপর আবার কাজে এদিকে আমাদের সময় নষ্ট। সাপের ভয়ে? হ্যাঁ। আচ্ছা, প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন, তো আমারও একটা আকুল আবেদন থাকবে, এখানে যারা জেলা প্রশাসক আছেন অথবা আরও উপরস্থ কর্মকর্তা যারাই আছেন না কেন, আমি ওনাদেরকে বলতে চাই একটা কথাই, যে আপনারা যেভাবে পারেন মানুষকে আতঙ্কিত না হাত করে, থেকে বাঁচান। হ্যাঁ, সাপের হাত থেকে মানুষকে রক্ষা করুন। আপনারা একটা কৃষককে টিম মাঠে পাঠান। আনেন। জি জি, কৃষককে অবশ্যই মাঠে আনতে হবে। আমরা বাংলাদেশের মানুষ তো তাহলে দেশ আসলে কোনোদিন উন্নত হতে পারবো না, কৃষক ছাড়া দেশ কোনোদিন উন্নত হবে না। 100% ঠিক কথা, 100% ঠিক কথা। আমরা যেভাবে এখন রাসেলস ভাইপারের নিউজটা প্রচার করছি মানুষের কাছে, প্রচার আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু এতে কিন্তু ভয়ে কিন্তু জানের মায়া তো সবারই থাকে, তাই না? হ্যাঁ, অবশ্যই। তা এখন ধরেন কৃষকরা যদি মাঠে না নামে তাহলে কিন্তু আমরা কিন্তু না খেয়ে কিন্তু মরতে হবে। আপনার না, টাকা দুর্ভিক্ষ শুরু আপনার হয়ে যাবে গা। ঘরে পড়ে থাকবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে কিন্তু। তো আমি এটাই বলতে আমার চাচ্ছি, ক্ষেতের প্রোডাক্ট নিয়ে আমি রান্না করে খেতে পারবো, কিন্তু এই ক্ষেতের প্রোডাক্ট না নিতে পারলে আমার কিনা খাইতে হইব। জি আর কিনা খাওয়ার জন্য আমার মুনাফা দরকার, টাকা দরকার। হ্যাঁ, তো এই ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে আমি কিনা খাম কি দিয়ে? জি জি জি, এটাই। ধরেন উনি এই ক্ষেত, মানে ক্ষেতের মধ্যে ফসলগুলো ফলাচ্ছেন, উনি কিন্তু ওনারটা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ চলতে পারবেন। আপনার ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, কিন্তু এই জিনিসগুলো যদি আপনি না পান তাহলে আপনি কোত্থেকে কিনবেন? তা আমি বলছি আপনাদেরকে, উপরস্থ কর্মকর্তা যারা আছেন আপনারা একটা টিম মেম্বার সেট করে, টিম হ্যাঁ। সেট করে তারপরে সাপ ধরার জন্য তল্লাশি করান। এতে করে যারা নাকি যুব সমাজ আছে এদের মধ্যে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ বাড়বে, যারা নাকি কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং কর্মসংস্থানের এই ব্যবস্থা সকল হবে। লোক যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ একটু স্বস্তিতে ক্ষেতের মধ্যে কাজ করতে পারবে, আমাদের জন্য অন্ন উৎপাদন করতে আমার এই পারবে। সাইডে গতকালকে অনেক বাধা আসলে, এই যে এই সাইড পরিষ্কার করে গেছি, আচ্ছা। আজকে আবার এটা পরিষ্কার করতে হবে, ভয় লাগে। ওই জায়গায় যাইতেও ভয় লাগে। জি, ভয় তো লাগারই কথা। আমার ছোটবেলা থেকে আমার এই কাজটা খুব ভালো লাগে, কৃষি কাজ করতে আমার খুব ভালো লাগে। ও মামা বাড়িতে যাইতাম, আর মামারা কৃষিজীবী তো, আমার মামা বাড়ি হচ্ছে শরীয়তপুর জাজিরা, আচ্ছা, ব্যাপারী বাড়ি। আমার মামার কাজ করতো, বেড়াতে যাইতাম, এরা কাজ করতো। আমার এক মামা আছে হেডমাস্টার, নুরুল হক মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার। ওই মামার একদিকে কি ধান কাটতেছে, আমরা গেছি বেড়াইতে লিগা, তো একটু পর দেখি টাই পরে যেতেছে, মারে বলতেছি, মা এরে না দেখলাম ধান কাটতে লিগা, জোরে জোরে বলতেছি। এখন মা কোথায়, হাই চুপ থাক তোর মামা
হাই স্কুলের মাস্টার, হেডমাস্টার। এরপর আর আমার তখন থেকে আর কি কৃষিকাজের প্রতি আমার একটা মহামহব্বত সৃষ্টি হয়েছে। আবারও শুরু করলাম অভিযান। সামনে পড়ল হাঁটু থেকে গোবর পানি অবধি জলাশয়। জানতে পারলাম এগুলো মূলত খাল। এসব খাল সরাসরি পদ্মার শাখা নদীর সাথে যুক্ত হয়েছে। শুকনো মৌসুমে শুকনো থাকে। গত কয়েকদিন বৃষ্টির ফলে পানি ভরতে শুরু করেছে। বাধ্য হয়ে বোট খুলতে হলো, খালি পায়ে পার হতে হবে। এখানেই আমি আমার জীবনের বিশাল বড় ঝুঁকিটি দিয়ে বসলাম। আমি সাথে করে গামবুট আনিনি, যা ছিল আমার জীবনের জন্য বিশাল এক ঝুঁকি। এই একটি ভুলই আমাকে পৌঁছে দিতে পারে মৃত্যুর দুয়ারে, কারণ রাসেস ভাইপার জলে ডাঙার মতোই স্বাচ্ছন্দ্যে সাঁতার ও লুকিয়ে থাকতে অভ্যস্ত। এই যে এটা হচ্ছে একটা ছোট নদী, স্থানীয়রা এটি বলেন আমাকে, এটা নাকি একটা ছোট নদী। তো এই নদীটা সারা বছর শুকনো থাকে, কিন্তু এখন হঠাৎ করে পানি আসছে, জোয়ারের পানি এগুলো। তো আমাদেরকে খুব কষ্ট করে তারপর এই পানিগুলো পার হয়ে যেতে হচ্ছে এখন। অবশেষে আমি খুঁজে পেলাম আরও একটি বসত বাড়ি। দুর্গম এ চরে কয়েক মাইল পাড়ি দিলে এ বাড়ির খোঁজ পেলে। এখানে ওনারা সম্পূর্ণ একা বসবাস করেন। বৃদ্ধ বৃদ্ধা স্বামী স্ত্রী মাত্র 2 জন বাস করেন দুর্গম এ স্থানে। চাচা, আপনার নাম কি? আমার নাম আব্দুল খালেক মির্জা। আচ্ছা, এই যে চাচা কিন্তু এখানে সম্পূর্ণ একাই থাকেন। গরু পালন করেন আপনি? হ্যাঁ, ওই যে গরু, ওই যে মাশাআল্লাহ। কতগুলো গরু আছে আপনার? এখন 7টা আছে। 7টা না? হ্যাঁ, একাই এখানে আমরা একাই। এখানে আমার শ্বশুর বাড়ির সম্পদ আছে, অনেক কোনো বাট কোনা নেই, তা তো বলা যায় না, বুঝলি? ওইটা এখানে আমরা 2 জন একলাই আইছি। একা থাকার চিন্তা ভাবনা আনলাম যে খোলামেলা জায়গা যাই, এই অনাবাদি দেখেন, এই যে হয়তো আমি গেলে আরও আমার দেখে আরও 10 জন থাকবে, গ্রাম হবে। ওই যে যেমন হইতে বাড়ি করে দিছি, জি। আমি জায়গা অন্য মানুষের সর্দার গো, ওনার লগ আলাপ করিয়া ওদেরকে বাড়ি করে দিছি বিভিন্ন জায়গার। ওই যে ভদ্রলোকরা আসছে, দেখতে পাচ্ছেন, হাদের লগ আলাপ করতে পারেন। এরা আসছে, এরা ওই যে ফার্ম করবো, জানি মুরগির ফার্ম করতে আছে, এই আর কি। এখানে অনাবাদি থাকলে সরকারও লাভ, আমাদেরও। আচ্ছা মুরব্বী, আপনি যে এখানে থাকেন একা একা, আমরা সারা দেশের মধ্যে একটা নিউজ পাচ্ছি এখন যে সারা দেশের মধ্যে রাসেস ভাইপার নামক একটা সাপ খুবই আতঙ্কের হারে বেড়েছে। আপনি কি কখনো এখানে এই সাপ দেখেছেন? আমি তো খাইলে বাজাই, বুড়ো পাইছি না, কিছু পাইছি না। আচ্ছা, এই যে বাতা দেখেন, এই যে এমরে এমরে যা বাতা দেখেন না, 10 সাইডে যে গরু বাঁধতেছি, ঘাস কাটতেছি, আল্লাহ আমার সামনে ফালায় নাই, আলহামদুলিল্লাহ। বুঝলেন, ফালায় নাই। আচ্ছা, আপনি কি এখানে ফার্ম করেন না? এই যে গরুগুলোতে দেখতে পাচ্ছি, এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কি আপনার নিজের? হ্যাঁ, বর্গা আসলো, এখনো 2টা বর্গা আছে, আর 5টা আমার নিজের। আচ্ছা, তাহলে এখানে সর্বমোট 7টা গরু আছে না? 7টা গরু আছে। আচ্ছা, বর্গা দিয়ে যায় কারা আপনাকে? এই যে যেমন মনে করেন, আপনি কেন বললেন যে বর্গা পালেন, হুম। ওই 50 টাকা 50,000 কিনলে হুম। চালান থিয়া 3 ভাগের ভাগ, 1 ভাগ যা টাকা হুম। সে নিয়ে যাবো, 2 ভাগ আমার দিব। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ ভালো। তার মানে আপনি বলতে চাচ্ছেন, যদি একটা কথার কথা, যদি 300 টাকা একটা জিনিস বিক্রি হয়, তাহলে 200 টাকা আপনার, 100 টাকা ওনার, হ্যাঁ, তাই না? যিনি ইনভেস্ট করলেন। আচ্ছা, চাচিকে নিয়ে তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এখানে আপনি। আল্লাহ ভালোই রাখছে, আমার আল্লাহ আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, খাইতে খাইতে পারি। এখানে মনে করেন এই যে যা দেখেন জঙ্গল, এ যদি আপনি ওই দিনে কাইডে বাজারে নিলে বোঝা দেবো 300 টাকা। জি তো আমি 2 বোঝা নিলে 600 টাকা আমার পড়ে দাম, আমি মাইসের সাহায্য চামকে। জি জি জি, এই কথাটা আপনি ভালো বলেছেন। আর এই যে দেখেন, এই যে শাকসবজি লাগাইছি, এবার আইছি শর্ট টাইমে, বর্ষায় বললেন ভাঙতে পারি নাই, হুম। নাঙ্গল পাই নেই, এমরা ভাঙতে পারি নাই। এই যে ওই যে ধান বুনছি, হ্যাঁ, আল্লাহ যদি মাবুদে বাঁচাই রাখে আপনার দোয়ায়, তাইলে এখানে সব ভাঙ্গে ও শাকসবজি করুন, বাজারে বিক্রি করুন, গায়ের দুধ আছে, এই যে মাছ মারুম, খামু আনন্দে। আপনার বয়সটা এখন কত হতে পারে? 75। 75 না? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে, আগের ওয়াইফ মারা গেছে, 1 ছেলে 5 মেয়ে। আচ্ছা, মানে আমাদের আগে আরো একটা খালা ছিলেন, হ্যাঁ, আপনার একটা ওয়াইফ ছিলেন আগে না? আজকে 35 বছর হয়। আচ্ছা, উনি মারা যাওয়ার আগে কি সন্তান রেখে গিয়েছিলেন? এই আগে, হ্যাঁ,
5 মেয়ে 1 ছেলে। আগের সংসারের হুম। পরবর্তীতে বিয়ে করছেন? এবং পরবর্তী বিয়ে করছে এই যে ভাগ্যকুল শিকদার বাড়ির মেয়ে, হুম। তাদেরই সমস্ত জায়গা তাদের আছে, সারাঙ্গ আছে, আচ্ছা ওই যে ইর আছে, মালিক উকিল আছে, বিভিন্ন মানুষের আর কি আছে। আচ্ছা, আপনার বর্তমান যে সংসার আছে এটাতে আপনার ছেলে মেয়ে কয়জন আছে? আমার নাই 3 মেয়ে। বর্তমান সংসারের হ্যাঁ, এক শুধু মেয়ে 3টা মেয়ে? ওই শহরে থাকে, জি। আর এক মেয়ে থাকে আপনার রংপুর, হুম। জামাই চাকরি করে রেলওয়ে, হুম। ওখানে কোয়ার্টার থাকে। আচ্ছা আর এক মেয়ে নারায়ণগঞ্জ বিয়ে দিয়েছে, 16 জন, ওদের ব্যবসা আছে, গাড়ির ব্যবসা আছে। আচ্ছা, তো আপনার যে সন্তানরা আছে ওরা কি আপনাকে দেখতে আসে না? হ্যাঁ, এই যে এখন কথা এক বোনে আইবার পারে না, ছুটি পায় না, দিকে আইবার পারে না, কয় বোনের আমি ছেলেরাও তো আসে না? ছেলে আহে না, ছেলে বাইরে ছিল, সে তার মতো আলাদা, হে আমার দেয় না, কয়ে লাভ। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মেয়েরাই আপনাকে এখন দেখে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে চাচা আছেন ওনার থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি। আমরা যারা বলি যে পুত্র সন্তান হয় না কেন, মেয়েরাও কিন্তু বাবাকে দেখে রাখে, পরিবারকে দেখে রাখে। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক না চাচা? দিনের মধ্যে 4-5 বার করে ফোন করবে। দেখেন, এই যে ওনার কিন্তু ছেলে আছে, কিন্তু ছেলেরা কিন্তু একটা বড় দেখে বাবার না। কিন্তু কোনো খোঁজ নেয় না, কিন্তু মেয়েরা দেখে কিন্তু না, দিনে কোনো তার রকম 4 অসুখ থেকে হলে 5 বার। পাগল হয়ে যায় না। এই যে দেখেন, তো এটাই আসলে সন্তানের মতো যদি সন্তান হয়, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই যে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখুন আমার মায়ের সমান একজন মানুষ, এই চাচির হচ্ছেন খালেক চাচার ওয়াইফ। তো আপনার সন্তান কয়জন আছে? আমার 3 মেয়ে। 3 মেয়ে না? আচ্ছা, এই গরুগুলো কি আপনি সারাদিন দেখাশোনা করেন? হ্যাঁ, আমি না দেখলে দেখবো, আমার ছেলে নাই তো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আপনার মানে বাড়িটা কোন জায়গায় পড়ছে? আমার বাড়ি হ্যাঁ এটা পারছে মনে করেন এই যে বাইকেকুল মানরা আর কি, এই যে সাবেক এটা হচ্ছে চর। ওইদিকে পারে? ওপারে? ওই পারে হচ্ছে এই যে বাইকেকুল মানরা, আচ্ছা আচ্ছা ওই মানরার সামনে আর কি এই যে চর পড়ছে। আচ্ছা, তো আপনারা তো এখানে চাচাকে নিয়ে একাই থাকেন, আপনি আর চাচা, তাই না? হ্যাঁ, আমরা একা থাকুন, আমরা ছেলে পেলে নেই, 3 মেয়ে বিয়ে দেখালাইছি। আচ্ছা, সারা জমা তো এখানে যে আপনারা একা একা থাকেন, এমনিতে কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত? না, কোনো আল্লাহ দিলে সমস্যা নেই। আমরা তো একটা জিনিস শুনলাম যে এখানে নাকি একটা সাপ আছে, রাসেল ভাইপার। আপনি কখনো দেখছেন? কাজ টাজ করেন যে? না, আমরা 7 দিন মিশা কথা কেমন করবো। আমি আইসি দেওয়ান থেকে আমার চোখে 1 ঘন্টা সাপ পরে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সামনে না ফেলুক, তাই না? আচ্ছা চাচি, আসেন একটু ওইদিকে যাই, কি কি আপনি ফলান একটু দেখাইবেন আমাদেরকে। হ্যাঁ, বেল গাছ লাগাইছি, তারপর ওই যে লাউ গাছ লাগাইছি, ডাঁড়া বুনছি, আবার মনে করেন সিম গাছ লাগাইছি, ধান বুনছি, আর আল্লাহ দিছি। এগুলো কি আপনি নিজে হাতে লাগাইছেন চাচি? না? আমি নিজে হাতে লাগাইছি। আচ্ছা, এই পাগলা গুদা দিও না, বেড়াইতে আইছি, ঘুরতে দিব না, বেড়াইতে আইছি কিন্তু আমি। নিজেরাই কষ্ট মষ্ট করে বুনি, মনে করেন না বললে খাম কইতে। এখন আমার কথা আমার শিখ নেই, ছেলে পান নাই, কিছু নাই, মায়ের রাত পড়ার ভাত খায়, পরের সংসার করে। জি। মায়াকে কথা সবসময় পাওয়া যায় না, এই যে নিজে বুনছি, নিজেরাও খাই, মেয়েছের দেই। আচ্ছা, এই লাল শাক টাল শাক আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এগুলো করছেন না? দিনে দিনে এই যে চাচি এবং চাচা, ওনারা কিন্তু সম্পূর্ণ একা এই পুরা চরের মধ্যে একবারে একা নিরিবিলিতে থাকেন। তো আমরা যারা শহরমুখী আছে, আমরা যারা শহরে থাকি, আমরা কিন্তু ভাবি যে এরকম একটা নিরিবিলি পরিবেশ আমাদের দরকার। তো আলহামদুলিল্লাহ চাচিরা কিন্তু একটা দিক থেকে কিন্তু ভালো আছে, ওনাদের সাথে কারোর কোনো ঝগড়া নেই, কারো কোনো বিবাদ নেই, তাই না? ওনারা নিজেরা ফলায়, নিজেদের ফলানো জিনিস নিজেরা খায়, কারো কাছ থেকে চাওয়ারও কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ, তাই না চাচি? হ্যাঁ। তবে একটা জিনিস অবশ্যই একটু সমস্যা, সেটা হচ্ছে আপনারা যখন নাকি রোগ বালাই হয়, অসুখ হয়, তখন আপনারা কি করেন? হসপিটাল যাওয়া লাগলে হসপিটালে যে লোক পারইলি একটু নৌকা পার হয়ে তারপর একটু কষ্ট করে এখানে যেতে হয় না? এইটুকু পথ তো আপনাকে হেঁটে যেতে হয় না? এই যে দিক দিয়ে যাওয়া যায়, আমাকে এই দিক দিয়ে যাওয়া যায়। এদিক দিয়ে কি আপনার নৌকা পার হওয়া যায়? হ্যাঁ, পার হওয়া যায়, আমাকে নিজেকে লোক আছে তো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমরা আচ্ছা চাচি, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, আমি কিন্তু আপনার ছেলের সমান। ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা। দেখুন, এই যে চাচা আছেন, এই চাচার রান্নাঘর হচ্ছে এটা। একটা মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তো এই পরিবেশের মধ্যে ওনারা এখানে থাকেন। এই যে দেখুন, চাচা আর চাচি দুইজন মিলে শুধু এইটুকু সংকীর্ণ জায়গার মধ্যে আঁটু সাঁটু করে সম্পূর্ণ একা ভাবে এখানে বসবাস করেন। আমার মাথা কিন্তু বারবার এখানের মধ্যে লেগে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, এই রান্নাঘরের পাশেই এটা হচ্ছে ওনাদের রুম, যেখানে ওনারা থাকেন।
এটা হচ্ছে ওনাদের বেডরুম। জায়গাটা একবার দেখুন আপনারা, দুইটা মানুষ কোনো রকম এখানে জীবনযাপন করে। এর পাশে আছে, এটা হচ্ছে ওনার গোয়াল ঘর। রাতের বেলায় যখন নাকি এখানে কেউ থাকে না, রাতের বেলায় এখানে ওনারা গরু রাখেন। চাচা, মশার উৎপাত অনেক বেশি না? দর্শক দেখুন। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি যে এই নির্জন পরিবেশে থাকেন, মশাটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলার জিনিস না? আর কি করুন। আচ্ছা বর্ষাকালের দিন চাচা, এমনিতে তো আলহামদুলিল্লাহ অন্যান্য দিক থেকে তো শান্তিতে আছেন না? শান্তিতে রাখতে দোয়া করেন। অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি চাচা। আলহামদুলিল্লাহ, চাচা কিন্তু স্বীকারোক্তি দিলেন যে আলহামদুলিল্লাহ উনি এই পরিবেশে অবশ্যই ভালো আছেন। আল্লাহ যখন যে হালে রাখেন শান্তি। জি জি। এই শন তো ওখান থেকে আনেন না, শনগুলো? হ্যাঁ, শোন ওখান থেকে আনি। আর কারের সাহায্য বলে পাইবো।